আচ্ছা ভাবুন তো, আধুনিক জীবনের এই ইঁদুর দৌড়, মানসিক চাপ আর সবকিছুর মাঝে নিজের অস্তিত্ব খোঁজার লড়াই, এসব নিয়ে যদি একটা মাস্টারপিস লেখা হয় সেটা কেমন হবে? নোবেল বিজয়ী লেখক সল বেলোর বিখ্যাত নভেলা সিজ দ্য ডে ঠিক এমনই এক অসাধারণ উপাখ্যান। আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা ১৯৫৬ সালে প্রকাশিত এই ধ্রুপদী সাহিত্যকর্মের একেবারে গভীরে ডুব দেব। এটি শুধু একটা সাধারণ গল্প নয়, বরং মানুষের মনস্তত্ত্ব আর বেঁচে থাকার চিরন্তন সংগ্রামের এক দারুণ জটিল গোলকধাঁধা। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন দেখে নিই আজ আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মূলত ৫টি ধাপে আমরা এই উপন্যাসের দার্শনিক স্তরগুলো উন্মোচন করব। হিসাব নিকাশের দিন, এরপর উইলহেমের বহুমুখোশ, তারপর অ্যাডলার, ট্যামকিন এবং অর্থ, এরপর আত্মার সন্ধান এবং সবশেষে মুক্তির অশ্রু। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, হিসাব নিকাশের দিন। কাহিনীর শুরুতেই আমরা দেখা পাই আমাদের প্রধান চরিত্র টমি উইলহেমের। ৪০ এই মানুষটি আক্ষরিক অর্থেই চরম আর্থিক আর মানসিক সংকটের একেবারে চূড়ায় অবস্থান করছেন। তার এই মিড লাইফ ক্রাইসিস কীভাবে মাত্র একটা দিনের ভেতর একেবারে চূড়ান্ত আকার ধারণ করে সেটা একটু খেয়াল করুন। সকালবেলা তার বাবার সাথে অত্যন্ত হতাশাজনক একটা নাস্তার মধ্য দিয়ে দিনটা শুরু হয়, যেখানে তার বাবা তাকে বিন্দুমাত্র সাহায্য করতেও সাফ অস্বীকৃতি জানান। এরপর দুপুরে একদম মরিয়া হয়ে টমি তার জমানো শেষ সম্বলটুকু, মানে শেষ $৭০০ তুলে দেন রহস্যময় ডক্টর ট্যামকিনের হাতে। আর বুঝতেই পারছেন, বিকেলেই শেয়ার বাজারে সেসব অর্থ তিনি পুরোপুরি হারিয়ে বসেন। এদিকে ব্যক্তিগত জীবনও তথ্যইবাচ। স্ত্রী ডিভোর্স দিতে রাজি নন, কিন্তু সন্তানদের ভরণপোষণের বিপুল চাপ রয়েছে। পরন্ত বিকেলে সেই স্ত্রীর সাথেই ফোনে তার তীব্র ঝগড়া হয়, আর দিনের শেষে সন্ধ্যায় সব হারিয়ে এক সম্পূর্ণ অপরিচিত মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। জাগতিক এই একের পর এক বিপর্যয় কিভাবে তার সব নিরাপত্তা কেড়ে নিয়ে তাকে একেবারে খাদের কিনারায়, মানে অস্তিত্বের চূড়ান্ত সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, সেটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, টমি উইলহ্যামের বহু মুখোশ। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো আধুনিক যুগের মানুষেরা সমাজে টিকে থাকার জন্য কিভাবে নিজেদের আসল রূপ লুকিয়ে রাখে। এই যে অদৃশ্য এক মানসিক বর্ম পরে আমরা ঘুরে বেড়াই, সেই ব্যাপারটা এই উপন্যাসে খুব দারুণভাবে উঠে এসেছে। টমি সবসময় তার চারপাশের মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে মরিয়া। উপন্যাসের একেবারে শুরুর লাইনটা একটু খেয়াল করুন। নিজের কষ্টগুলো লুকিয়ে রাখার ক্ষেত্রে টমি উইলহ্যাম অন্য যে কারোর চেয়ে কম পারদর্শী ছিলেন না, অন্তত তিনি তাই ভাবতেন। এই একটা বাক্যেই কিন্তু লেখক পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে টমি তার প্রকৃত সত্তা আর ব্যর্থতাকে ঢাকার জন্য সবসময় একটা মুখোশ পরে থাকতে আপ্রাণ চেষ্টা করেন। তিনি নিজের কষ্ট ঢাকতে এতটাই ব্যস্ত যে তিনি নিজেই আসলে বুঝতে পারেন না তার এই অভিনয়টা দিনের শেষে কতটা অসফল। জীবনের বিভিন্ন পর্যায়ে টমি আসলে কি করেননি। তিনি কলেজ থেকে ড্রপ আউট হয়েছেন, হলিউডে গিয়ে একজন ব্যর্থ এক্সট্রা হিসেবে কাজ করেছেন। এরপর হাসপাতালের কর্মী, নালা খননকারী, খেলনার সেলসম্যান থেকে শুরু করে কিউবায় হোটেলের জনসংযোগ কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। আর হ্যাঁ, তার আসল নাম কিন্তু টমি নয়, ছিল উইলকি, যা কিনা একটা সাধারণ ইহুদি নাম। কিন্তু আমেরিকান মূলধারা সংস্কৃতিতে নিজেকে খাপ খাইয়ে নেয়ার জন্য সে নিজের নাম পাল্টে রাখে টমি। এই যে এত দ্রুত পেশা বদলানো আর নিজের নাম পরিবর্তনের চেষ্টা, এগুলো আসলে তার আত্মপরিচয়হীনতারই এক চরম প্রমাণ। এগুলো ছিল এক একটা অস্থির মুখোশ, যা সে একটা নকল পরিচয় বানানোর জন্য মরিয়া হয়ে পড়েছিল। পুরো নভেলা জুড়ে একটা ব্যাপার আপনি বারবার খেয়াল করবেন, সেটা হলো জলের উপমা বা ডুবন্ত মানুষের মোটিভ। টমি প্রতিনিয়ত অনুভব করেন যেন তিনি দমবন্ধ হয়ে মারা যাচ্ছেন। সমাজের এই বিপুল চাপ, মানুষের প্রত্যাশা আর নিজের ব্যর্থতার গ্লানি তাকে যেন নরকের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো, তিনি তার এই পরিণতির জন্য বারবার তার বাবা, স্ত্রী আর ডক্টর ট্যামকিনের উপরই দোষ চাপান। কিন্তু এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে সত্যি যদি তাকে বাঁচতে হয়, তবে সবার আগে তাকে নিজের ভুলগুলোও স্বীকার করতে হবে, তাই না? চলুন এবার আমরা তৃতীয় পর্বটা দেখে নিই, অ্যাডলার, ট্যামকিন এবং অর্থ। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে তুলে ধরেছে টমির জীবনে থাকা সম্পূর্ণ বিপরীতমুখী দুই পিতা সমচরিত্রের দ্বন্দ্বকে। একদিকে আছেন তার নিজের জন্মদাতা পিতা ডক্টর অ্যাডলার, যিনি হলেন চরম আমেরিকান ব্যক্তির স্বাতন্ত্র্যবাদের এক নিখুঁত প্রতীক। তিনি আর্থিকভাবে প্রচণ্ড সফল, কিন্তু একেবারে আবেগহীন। তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি তার ছেলের কোনো দায়িত্ব নেবেন না বা কারোর বোঝা বইতে তিনি নারাজ। অন্যদিকে আছেন আধ্যাত্মিক পিতাসম ডক্টর ট্যামকিন।
তিনি একজন রহস্যময় আর প্রতারক মনোবিজ্ঞানী হলেও তিনি অন্তত টমিকে শোনার মতো সময় দেন, তাকে অন্তহীন আধ্যাত্মিক উপদেশের যোগান দেন। এই দুই সম্পূর্ণ বিপরীত দর্শনের জাতাকলে পড়ে টমি যেন একেবারে দিশেহারা হয়ে যান। পিতাপুত্রের এই টানাপোড়েনের মাঝে টমি এক পর্যায়ে অত্যন্ত আক্ষেপ করে একটা কথা বলেন, অর্থই সব ব্যবধান গড়ে দেয়। এই উক্তিটা একটু ভেবে দেখুন, একটা পুঁজিবাদী সমাজে যেখানে সম্পর্কগুলো টাকার মাপকাঠিতেই মাপা হয়, সেখানে বাবা ছেলের স্বাভাবিক সম্পর্ক যে কতটা ঠুনকো আর যান্ত্রিক হয়ে যেতে পারে তাই চেয়ে ভালোভাবে আর বলা যায় না। স্রেফ অর্থ না থাকার কারণেই টমি তার নিজের বাবার কাছে একজন চরম ব্যর্থ মানুষ। ইহুদি সংস্কৃতির যে পারিবারিক বন্ধন বা মূল্যবোধ তা এখানে আমেরিকান ব্যক্তির স্বাতন্ত্র্যবাদ আর টাকার কাছে আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়েছে। এরপর আমরা কাহিনীর আরও একটু গভীরে যাব আমাদের চতুর্থ পর্বে, আত্মার সন্ধান। কাহিনীর এই পর্যায়ে আমরা ডক্টর ট্যামকিনের মাধ্যমে এক গভীর মনস্তাত্ত্বিক দর্শনের দেখা পাই। ট্যামকিনের মতে আমাদের সবার ভেতরে মূলত দুটো আত্মা কাজ করে। একটা হল ভানকারী আত্মা বা প্রিটেন্ডার সোল, যা ধর্মনিরপেক্ষ সমাজ দ্বারা নিয়ন্ত্রিত এবং সবসময় সত্যকে এড়িয়ে স্রেফ বাহ্যিক খ্যাতি আর জাগতিক সুবিধার পেছনে ছুটে বেড়ায়। আর অন্যটা হল প্রকৃত আত্মা বা রিয়েল সোল, যার আসল কাজ বা আকাঙ্ক্ষা হল মানবজাতিকে মন থেকে গভীরভাবে ভালোবাসা। এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, ট্যামকিন নিজে একজন ফ্রড বা প্রতারক হলেও এই তত্ত্বে কিন্তু সলবেলোর নিজস্ব চিন্তাধারায় ফুটে উঠেছে। মানুষের ভেতরের এই দ্বৈত সত্তা, ভালো মন্দের এই টানা পড়েন, এটা তো আমাদের সবার মাঝেই আছে, তাই না? চলুন এবার কাহিনীর একদম শেষ পর্যায়ে যাই এবং দেখি ঘটনা প্রবাহ কিভাবে একটা চরম উপসংহারের দিকে এগোয়। আমাদের পঞ্চম ও শেষ পর্ব, মুক্তির অশ্রু। উপন্যাসের সমাপ্তিটা ঘটে অত্যন্ত আবেগপূর্ণ আর কিছুটা রহস্যময় একটা দৃশ্যের মধ্য দিয়ে, যেখানে টমি এক অপরিচিত মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে উপস্থিত হন। এখন আপনাদের মনে নিশ্চয়ই একটা বড় প্রশ্ন জাগছে, একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের কফিনের সামনে দাঁড়িয়ে টমি উইলহাম কেন এতটা অঝরে কাঁদছিলেন? তার এই কান্নার আসল অর্থটা কি? যখন তার নিজের বলতে আর কানাকড়িও অবশিষ্ট নেই, তখনই কান্না কি স্রেফ নিজের দুর্ভাগ্যের জন্য হতাশার প্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো আত্মিক জাগরণ? সমালোচকরা মূলত এই সমাপ্তির তিনটি খুব চমৎকার ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। প্রথমত, এই কান্নার মাধ্যমে টমি আসলে তার ভেতরের ওই ভানকারী আত্মা বা নকল মুখোশগুলোকে একেবারে ধুয়ে মুছে ফেলেন। দ্বিতীয়ত, এটা তার শেকড়ে মানে তার ইহুদি পরিচয় ফিরে যাওয়ার একটা প্রতীক, যেখানে সমষ্টিগত ভোগান্তি বা সবার কষ্টের সাথে একাত্ম হওয়ার মাধ্যমে আধ্যাত্মিক মুক্তি ঘটে। আর তৃতীয়ত, এর মধ্য দিয়ে তিনি প্রতিবেশীকে ভালোবাসার যে আজ্ঞা, সেটাকে মন থেকে আলিঙ্গন করেন। শুধু নিজের কথা না ভেবে মানবজাতির এই বৃহত্তর সত্তার সাথে যুক্ত হই তিনি যেন প্রথমবারের মতো প্রকৃত মুক্তির স্বাদ পান। উপন্যাসের ঠিক এই জায়গাটা একটা চমৎকার লাইন আছে, ঝরে পড়া অশ্রুর মাঝে সে আত্মকরুণা পেরিয়ে মানবপ্রেমে প্রবেশ করে। তার মানে দাঁড়াচ্ছে টমির এই কান্না কোনোভাবেই কোনো মানসিক দুর্বলতা বা স্রেফ নার্ভাস ব্রেকডাউন নয়, বরং এটি হল অন্যের প্রতি সহমর্মিতা আর প্রকৃত সুখের এক অসাধারণ আধ্যাত্মিক ব্রেকথ্রু। জীবনের সব কিছু হারিয়ে তিনি যেন আজ পৃথিবীর সমস্ত মানুষের সাথে, বৃহত্তর মানবতার সাথে একাত্ম হতে পেরেছেন। তো এই পুরো বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল এই উপন্যাসের নামের সার্থকতা। ডাক্তার ট্যামকিন একটা জায়গায় বলেছিলেন, প্রকৃত জগৎ হলো এই বর্তমান মুহূর্ত। অতীত আমাদের কোনো কাজে আসে না, ভবিষ্যৎ হলো উদ্বেগে পরিপূর্ণ। কেবল বর্তমানের সত্য, এই এখানে, এই এখন। দিনটিকে কাজে লাগাও বা সিজ দ্য ডে। ঠিক এটাই হলো আমাদের জীবনের মূল মন্ত্র। বর্তমানের মাঝেই জীবনের আসল অর্থ লুকিয়ে আছে। অতীত নিয়ে হা হুতাশ না করে বা ভবিষ্যতের চিন্তায় ডুবে না থেকে বর্তমান মুহূর্তটাকে পুরোপুরি অনুভব করাটাই হলো আসল বেঁচে থাকা। আজকের এই বিশ্লেষণ আমরা শেষ করব একটা গভীর প্রশ্ন দিয়ে, যেটা আপনাদের একটু ভাবাবে। টমি উইলহাম কি সত্যি তার সেই ভানকারী আত্মা থেকে চিরতরে মুক্তি পেলেন, নাকি এই যে আবেগের এত বিপুল বহিঃপ্রকাশ, সেটাও স্রেফ বেঁচে থাকার লড়াইয়ের আরেকটা নতুন সাময়িক মুখোশ মাত্র? সলবেলোর এই অসাধারণ কাজটা আসলেই আমাদের চিন্তার জগতে একটা বড়সড় ধাক্কা দেয়। এই চিরন্তন প্রশ্নটা আপনাদের জন্য রেখেই আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আপনারা এই অসাধারণ বইটা নিয়ে আরও গভীরভাবে ভাববেন। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।